হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটার নাম হচ্ছে আমাদের হায়ার ম্যাথমেটিক্সের সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রাম। সো এটা তোমাদের অনেকের একটা প্রিয় চ্যাপ্টার। কারণ প্রিয় চ্যাপ্টার কেন বলতেছি, কারণ এখান থেকে আনসার করা আসলে খুবই সোজা। এখান থেকে একটা সৃজনশীল আসবে, তো এটা থেকে আসলে আনসার করা খুবই সোজা। সো চলো আমরা তাহলে এই জিনিসটা চ্যাপ্টারটা স্টার্ট করার চেষ্টা করি। সো আমরা যদি প্রথমে একটু করে দেখে ফেলতে চাই যে যোগাশ্রয় প্রোগ্রাম এটা কে আবিষ্কার করছে। এটা আবিষ্কার করছে হচ্ছে তোমার 1939 সালে রাশিয়ার গণিতবিদ এলভি ক্যান্টারোভিচ। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে আমাদের মনে সবার আগে আমি যে খটকাটা ক্লিয়ার করবো, যোগাশ্রয়ী প্রোগ্রামের দরকারটা কি বা যোগাশ্রয়ী প্রোগ্রাম আসলে কি করে। দেখো, আমরা দেখি যে আমাদের যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তা আমরা কি চাই বলো তো? ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা চাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি আউটপুট আসুক, মানে আমরা চাই হচ্ছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাভের পরিমাণ সবচেয়ে বেশি আসুক, এবং আমরা চাই ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ সবচেয়ে কম আসুক। এখন ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সো ওই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু তোমার আনলিমিটেড রিসোর্স নাই। মানে যেমন দেখো, আমি এখানে বলতে চাচ্ছি কি ব্যবসা প্রতিষ্ঠানে আনলিমিটেড রিসোর্স। আচ্ছা, আনলিমিটেড রিসোর্স মানে কি? অঢেল সম্পত্তি। মানে আনলিমিটেড রিসোর্স মানে হচ্ছে তোমার অঢেল সম্পদ। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু কি থাকে না, কখনোই আনলিমিটেড রিসোর্স থাকে না। তো সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি থাকে বলো তো ভাই? লিমিটেড রিসোর্স থাকে, মানে তোমার সীমিত পরিমাণের সম্পদ থাকবে। সো এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে দেখো, আমরা চাই কি? আমরা চাই হচ্ছে আমাদের এই লিমিটেড পরিমাণ রিসোর্স ইউজ করে আমরা যেন ম্যাক্সিমাম লাভ করতে পারি। আমরা যেন ম্যাক্সিমাম লাভ করতে পারি, এবং আমরা যেন তোমার হচ্ছে মিনিমাম পরিমাণ লস করতে পারি। আমরা চাই হচ্ছে আমরা মিনিমাম যেন আমাদের ব্যবসার মধ্যে কি হয় বলতো? লস হয়। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা আমাদের কমন সেন্স থেকে বুঝি যে কি জিনিস, আমাদের একটা ব্যবসার মধ্যে কখনোই আনলিমিটেড রিসোর্স থাকে না, মানে অঢেল সম্পদ থাকে না। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অলওয়েজ কি থাকে বলতো? লিমিটেড একটা রিসোর্স থাকে, মানে তোমার কাছে এটা লিমিটেড একটা টাকা পয়সা থাকবে। সো ওই জিনিসটা দেখে দেখো কি করি আমরা, ওই লিমিটেড রিসোর্সটাকে ইউজ করে আমরা চাই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি ঘটুক বলতো ভাই? আমাদের ম্যাক্সিমাম লাভ ঘটুক, এবং তোমার হচ্ছে ভাই মিনিমাম লস ঘটুক। তাহলে একটা জিনিস দেখো এখানের মধ্যে, সাপোজ তোমার কাছে হচ্ছে 100 টাকা আছে। সাপোজ তোমার কাছে 100 টাকা আছে, তাহলে এই টাকাটা কি ভাই বলো তো? তোমার কাছে এই টাকাটা লিমিটেড রিসোর্স। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার একটা লিমিটেড রিসোর্স। এখন তুমি তোমার এই 100 টাকাকে ইউজ করে তোমার দোকানের জন্য, সাপোজ তুমি একটা ব্যবসায়ী, তো তোমার একটা দোকান আছে, তোমার কিছু কলম কিনতে হবে এবং তোমার কিছু ধরো পেন্সিল কিনতে হবে। এখন ধরো একটা কলমের মূল্য হচ্ছে তোমার 10 টাকা, আর একটা পেন্সিলের মূল্য ধরো তোমার হচ্ছে এখানে ভাই 5 টাকা। তাহলে দেখো, আমার কাছে কিন্তু লিমিটেড রিসোর্স আছে, আবার আমার কাছে আমার কাছে টাকা আছে কতটুকু বলতো? লিমিটেড রিসোর্স হিসেবে 100 টাকা আছে। সো ওই 100 টাকার মধ্যে আমার কলমও কিনতে হবে, কিন্তু আমার কিন্তু পেন্সিলও কিনতে হবে। এখন একটা জিনিস দেখো, এখন অনেকে বলতে পারে যে ভাই তাহলে যেহেতু পেন্সিলের দাম কম, তাহলে আমি পুরা দোকানে এসে পেন্সিলে ভরাই ফেলবো, আমি কোনো কলম কিনবো না। কিন্তু তোমার কাছে এটাও বুঝতে হবে, তোমার কাস্টমার কিন্তু কলমও চায়, তোমার কাস্টমার কিন্তু পেন্সিলও চায়। মানে এমন না যে তোমার কাস্টমার সবাই গেলে খালি খালি পেন্সিল যাবে। তোমরা কি পেন্সিল চাও? তোমরা পেন্সিল চাও কম, কিন্তু কথা হচ্ছে তোমরা তো ম্যাক্সিমাম টাইমে কলম চাও। আবার কলমে যেহেতু দাম বেশি, তাহলে তুমি কিন্তু সবগুলা কলম কিনেও তুমি হচ্ছে মানে তোমার দোকানটাকে পুরাই ফেলতে পারবা না। তোমাকে কথা হচ্ছে যে কি, একটা কাস্টমার হিসাবে মানে তোমার দেখতে হবে লাভ কোথায় বেশি। মানে সাপোজ ধরো এই তোমার আলটিমেটলি জিনিসটা কি, যেহেতু তোমার কলমের কাস্টমারও আছে, পেন্সিলের কাস্টমারও আছে, তাহলে তোমার কলমও কিনতে হবে, পেন্সিলও কিনতে হবে। কিন্তু এমন না যে তুমি 100 টাকার মধ্যে সবগুলোই কলম কিনে ফেললা, আবার 100 টাকার মধ্যে সবগুলো পেন্সিল কিনে ফেললা। তাহলে এইখান থেকে কিছু পরিমাণ কিনতে হবে। ধরো যাক এই কলম কিনবা তুমি X পরিমাণ, এইখান থেকে তোমার কিছু পরিমাণ কিনতে হবে। মানে ধরো তুমি পেন্সিল কিনবা কতটুকু বলো তো ভাই? Y পরিমাণ। তাহলে তোমার কিন্তু ডিসিশন নিতে হবে যে কলম তুমি কয়টা কিনবা, পেন্সিল তুমি কয়টা কিনবা। তাহলে এগুলা দেখো তো, এই যে X এবং Y, এগুলোকে আমরা কি বলি ভাই? চলক বলি না? এখন এগুলাকে বলা হবে আসলে যোগাশ্রয়ী প্রোগ্রামের জন্য সিদ্ধান্ত চলক। আচ্ছা, এগুলোকে সিদ্ধান্ত চলক কেন বলা হচ্ছে? কারণ তোমার আসলে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হবে তুমি কয়টা হবে, মানে কলম কয়টা হবে, পেন্সিল কয়টা হবে। কারণ আমি বারবার বলে দিচ্ছি, তুমি X কিন্তু চাইলেই মানে একদম ধরো 10 টাকা কলমের দাম, তাহলে তুমি এক্স ইকুয়াল টু 10 করলা, মানে 10টা কলম কিনে ফেললা, তাহলে তোমার 100 টাকায় খরচ হয়ে গেল, তাহলে তোমার Y হচ্ছে কয়টা?
জিরো, কারণ তোমার কাছে তো কোনো টাকা বেঁচে নাই। মানে সামথিং ধরো তুমি 1/10 করে ফেললা, মানে তুমি 10টা কলম কিনলা, তাহলে 10 100 টাকা খরচ হয়ে গেছে, তাহলে তোমার কাছে আর কোনো টাকা বেঁচে আছে নাই, তাহলে তুমি কি কোনো পেন্সিল কিনতে পারবা না? তাহলে তুমি কিন্তু কোনো পেন্সিল কিনতে পারবা না, এটা কিন্তু তোমার হবে না। তাহলে তোমার হচ্ছে যে এক্সও কিনতে হবে, মানে এক্স এর ভ্যালু থাকতে হবে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হইতে হবে, এবং তোমার ওয়াই এর ভ্যালুটাও কি হইতে হবে বলো তো ভাই? গ্রেটার দেন 0 হইতে হবে। এগুলো কিন্তু ইকুয়াল হইতে পারবে না, মানে 0 হইতে পারবে না জিনিসটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর এটাকে সিদ্ধান্ত চলক বলা হচ্ছে কেন? এগুলোকে সিদ্ধান্ত চলক বলা হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে এরকম যে তোমার একটা কি ডিসিশন নিতে হবে। তুমি একটা দোকানে যাওয়ার আগে আমরা কিন্তু কাগজে কলমে একটা হিসাব করি, একটা ডিসিশন করি যে কলম আমি এতটা কিনবো, পেন্সিল আমি এতটা কিনবো। এগুলাকে এই জন্য বলা হচ্ছে যে তুমি ডিসিশন নিয়ে এই চলকটার মান নির্ধারণ করতেছো, ডিসিশন নিয়ে। তাহলে তুমি হচ্ছে যে এটাকে বলা হচ্ছে কি বলতো? সিদ্ধান্ত চলক। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো, তোমার এখানে যে একটা কি ছিল বলো তো? তোমার এখানে যে একটা লিমিটেড রিসোর্স ছিল, মানে তোমার পকেটে যে 100 টাকা ছিল, এটাকে আমরা কি বলতে পারি? একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি বলতো ভাই? সীমাবদ্ধতা বলতে পারি। কেন সীমাবদ্ধতা বলতেছি? কারণ আমার কাছে তো আর বেশি টাকা নাই, চাইলে আমি এটার বাইরে খরচ করতে পারবো না। সো লিমিটেড রিসোর্স এটা আসলে একটা কি বলতো? এক ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা কি ভাই? সীমাবদ্ধতা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। আরো কিন্তু সীমাবদ্ধতা আছে, আরো কিন্তু কি আছে বলতো? সীমাবদ্ধতা আছে। কিরকম? যে সাপোজ ধরো তোমার হচ্ছে যে এই তুমি যে একটা দোকানের মধ্যে পেন্সিল এবং কলম রাখবা, তুমি কি এগুলোকে ছড়াই ছিটাই দোকানে রাখবা না? তুমি কিন্তু এগুলোকে ফ্লোরে রাখবা না, এগুলো একটা কিসে রাখবা বলো? তুমি একটা তাকে রাখবা। তাক আমরা সবাই চিনি, কলমের তাক থাকে এবং পেন্সিলের তাক থাকে। তো তোমার ধরো এখানে তোমার এটা একটা কলমের একটা তাক, মানে এটা হচ্ছে তো এই পাত্রের মধ্যে তুমি কি রাখো বলো তো ভাই? এখানের মধ্যে তুমি হচ্ছে কলম রাখো। এখন তোমার কাছে তো এই যে দোকানের মতো আনলিমিটেড তাক নাই, তাহলে এই যে তাকের সংখ্যা, এটা কি তোমার দোকানের মধ্যে আনলিমিটেড আছে? না, একটা লিমিটেড পর্যায়ের আছে। তাহলে এটাও তোমার একটা সীমাবদ্ধতা না? কারণ এটাও তোমার দোকানে লিমিটেড পর্যায়ের আছে। তাইলে তুমি কিন্তু চাইলেই ধরো তোমার কাছে তাক আছে 2টা, তাহলে তোমার কাছে তাক আছে কয়টা বলো তো ভাই? 2টা। ধরো এক তাকে তুমি ম্যাক্সিমাম কলম রাখতে পারো 3টা, এক তাকে ম্যাক্সিমাম তুমি কলম রাখতে পারো কয়টা? 3টা। তাহলে এই পাত্র যদি তুমি ম্যাক্সিমাম 3টা রাখো, এই পাত্র তুমি যদি ম্যাক্সিমাম 3টা রাখো, তাহলে তুমি আসলে তোমার দোকানে কলম রাখতে পারবা কয়টা বলো তো? 6টা। কেন 6টা? কারণ তোমার কাছে তাক আছে 2টা, তাহলে তোমার কাছে তাক হচ্ছে আছে 2টা। আর একটি তাকে আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম কলম রাখতে পারি হচ্ছে আমরা কয়টা বলো তো ভাই? ম্যাক্সিমাম কলম রাখতে পারি হচ্ছে আমরা 3টা। তাহলে আমি আমার দোকানে আমার ম্যাক্সিমাম তোমার কলম রাখতে পারবো কয়টা বলো তো ভাই? 6টা। তাহলে আমি যদি 60 টাকা কলম কিনে আনি, তাহলে কিন্তু আমার কি হবে না বলো তো ভাই? আমি দোকানে রাখতে পারবো না। তাহলে ওই যে একটা এক্সট্রা কলম আমরা কিনলাম, তাহলে এটা আমার জন্য লস হয়ে যাচ্ছে না? কারণ আমার দোকানে তো জায়গা নাই। তাহলে এগুলোও কিন্তু আমার একটা সীমাবদ্ধতা। যে এখানে তাহলে আমরা কি বলতে পারি? যে ধরো আমার যে কলমের ভ্যালু এক্স আছে, এই কলমের সংখ্যাকে আমরা কি ধরে নিছি এখানে বলো তো? এক্স ধরে নিছি না? তাহলে এখানে আমরা কলমের সংখ্যা এটা ইকুয়ালস টু আমরা এক্স ধরে নিছি। তাহলে এই সীমাবদ্ধতা কি? এই এক্স এর ভ্যালুটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু 6 হইতে হবে। কেন লেস দেন অর ইকুয়াল টু 6 হইতে হবে? কারণ আমার যদি কলমের সংখ্যা যদি 6 থেকে বড় হয়ে যায়, কারণ যেহেতু আমার এখানে তাক ছিল 2টা, এক তাকে ধরে 3টা, তাহলে সর্বোচ্চ আমি কলম রাখতে পারবো 6টা। তাহলে যদি আমার কলমের সংখ্যা 6 থেকে বড় হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আমার দোকানের জন্য লস। তাইলে আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যদি আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাভ করতে চাই, তাহলে দেখো আমাদের কিছু বিষয় আগে খেয়াল রাখতে হয়। যে কি কি বিষয়? প্রথমে আমাদের আগে নোট ডাউন করতে হয় আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধতা কি কি আছে। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তোমার হচ্ছে কি 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 আছে বলো তো ভাই? সীমাবদ্ধতা তোমার হচ্ছে কি কি আছে। এখন সীমাবদ্ধতা কি হইতে পারে? যে তোমার হইতে পারে যে আমাদের সীমাবদ্ধতা কেন তৈরি হয়, দেখো আগে এগুলো হচ্ছে লিমিটেড রিসোর্সের কারণে তৈরি হয়। লিমিটেড রিসোর্সের কারণে বেসিক্যালি তোমার হচ্ছে সীমাবদ্ধতা তৈরি হয়। তো তোমার একটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, তুমি যেই ব্যবসা প্রতিষ্ঠানে যাও না কেন, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কি থাকে বলো তো ভাই? আগে একটা সীমাবদ্ধতা থাকে। দেন দেখো এরপর 2 নম্বরে কি থাকে দেখো। 2 নম্বরে তোমার আগে প্রথমে সীমাবদ্ধতা থাকলো। এরপরে তুমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানে লাভ করতে চাও, তোমার কিন্তু আগে বুঝতে হবে তোমার কয়টা প্রোডাক্ট কিনতে হবে, মানে কোন জিনিস কয়টা কিনতে হবে। তাহলে তোমার কিন্তু এখানে কি নিতে হবে বলতো? একটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি থাকবে বলতো? একটা সিদ্ধান্ত চলক থাকবে। সিদ্ধান্ত চলক থাকবে। আচ্ছা, 3 নম্বরে কি থাকতে পারে তোমার এখানে? 3 নম্বরে দেখো তোমার এখানে কি থাকতে হবে পারে। দেখো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্য কি? লাভ করা, লাভ বেশি করা, লস বা ক্ষতি কম করা। দেখো
ব্যবসা প্রতিষ্ঠানে তোমার লাভ লস হবেই, তুমি যেই ব্যবসা প্রতিষ্ঠানে যাও না কেন, যত যত বড় কোম্পানিকে তুমি দেখো না কেন, এমন একটা কোম্পানিও নাই যেখানে কেউ বলতে পারবে যে হ্যাঁ আমি 10 বছর ধরে কাজ করছি কিন্তু আমার একটা টাকাও লস হয় নাই, এরকম কেউ নাই আসলে। প্রথম প্রথম সবাইকে লস দিতে হয়। সো তোমার আসলে ব্যবসা প্রতিষ্ঠানে লাভ লস দুটোই থাকবে জিনিসটা এখানে। সো লাভও থাকবে, তোমার লসও থাকবে এখানের মধ্যে। কেউ কখনোই বলতে পারবে না যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অল টাইম লাভ হয়, আবার কেউ কখনোই বলতে পারবে না যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অল টাইম লস হয়। কিছু না কিছু তোমার লাভ হবেই। তো এখন একটা জিনিস দেখো তুমি, তাহলে তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভটাকে ম্যাক্সিমাম করা, এবং একটা টার্গেট হচ্ছে তোমার লসটাকে মিনিমাম করা। তো ব্যাপারটা খেয়াল করে দেখো, ধরো আমি এখানে আমরা যে কলমের যে এক্সাম্পলটা দিছিলাম, আমি কলম কিনছিলাম হচ্ছে কয়টা বলো তো ভাই, এক্স সংখ্যক। আবার আমি তোমার হচ্ছে যে পেন্সিল যেটা আছে এটা কিনছিলাম হচ্ছে আমরা কত সংখ্যক বলো তো ভাই, ওয়াই সংখ্যক। আমি ধরে নিচ্ছি যে একটা কলমে লাভ হয় হচ্ছে তোমার 2 টাকা। আমি ধরে নিচ্ছি একটা কলমে লাভ হয় কত টাকা, 2 টাকা। আবার আমি ধরে নিচ্ছি একটা কলমে লাভ হয় কয় টাকা, 1 টাকা। তাহলে এখানে যদি আমি লাভের ফাংশন লিখতে চাই, লাভের ফাংশন, তাহলে দেখো তো কি আসবে জিনিসটা এখানে। খেয়াল করে দেখো, একটা কলমে 2 টাকা লাভ, তুমি কলম কিনছো কয়টা, এক্স সংখ্যক, তাহলে তোমার এখান থেকে কলম থেকে মোট লাভ হবে কত, 2x পরিমাণ। একটা কলম পেন্সিলের লাভ হচ্ছে 1 টাকা, তুমি পেন্সিল কিনছো কয়টা, ওয়াইটা, তাহলে এখানে পেন্সিল থেকে মোট লাভ কত আসবে, ওয়াই পরিমাণ। তাহলে এটাকে একটা লাভের ফাংশন বলতে পারো না তুমি জিনিসটা এখানে? আচ্ছা, এখন এই যে ব্যাপারটা দেখো, এই যে আমি একটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখানে আমি লাভ করার জন্য একটা ফাংশন তৈরি করছি না, অনুরূপভাবে চাইলে কিন্তু আমি এটা লস করার জন্য একটা কি তৈরি করতে পারি, একটা ফাংশন তৈরি করতে পারি। সাপোজ ধরো তোমার কাছে কলম আছে, পেন্সিল আছে, আবার তোমার দোকানে ধরো রাবার আছে, আবার ধরো তোমার দোকানে হচ্ছে মার্কার আছে। এখন ধরো রাবার থেকেও লাভ হয়, রাবার থেকেও কি হয় বলো তো, লাভ হয় সামথিং। ধরো রাবার, তুমি রাবার কিনলে হচ্ছে Z পরিমাণ, এবং রাবার থেকে ধরো তোমার লাভ হচ্ছে 1.5 টাকা করে। একটা রাবার বেচলে তোমার লাভ কত টাকা, 1.5 টাকা। কিন্তু মার্কারের দাম অনেক বেশি বিধায় তুমি দোকানের মধ্যে মার্কার কিনে কিনে আনছো ধরো P পরিমাণ, কিন্তু তোমার মার্কারে বেচা কেনা হচ্ছে না। তাহলে মার্কারের, যেহেতু আমরা জানি যে একটা কলমের দাম কত, ম্যাক্সিমাম 10 টাকা, আরো আরো অনেক দাম আছে, কিন্তু আমরা নর্মালি যেগুলো কিনি 6 টাকা, 5 টাকা, 10 টাকা। পেন্সিলের দাম কত, 5 টাকা করে। রাবারের দাম কত, 5 টাকা। কিন্তু মার্কারের দাম কত? তুমি একটা মার্কার কিনতে যাও তোমার 40 টাকা কিন্তু। তাহলে মার্কার কিন্তু তোমার পেন্সিল, রবার, যে কলম যেরকম তোমার সচরাচর বিক্রি হয়, মার্কার কিন্তু তোমার এরকম কি হয় না বলো তো ভাই, বিক্রি হচ্ছে না। তাহলে ধরো তুমি এমন একটা জায়গায় দোকান বসাইলা, যে দোকানের মধ্যে তোমার কি হচ্ছে না বলো তো ভাই, মার্কারটা বিক্রি হচ্ছে না এখানে। তাহলে মার্কারে আসলে কি হচ্ছে বলো তো, লস হচ্ছে। কারণ মার্কারটাকে যদি তুমি দোকানে অনেকদিন ধরে রেখে দিছো, ওইটার তো একটু করে হলেও তোমার কার্যক্ষমতা কমে যাচ্ছে। আবার তোমার দোকান যে একটা জায়গা দখল করে আসো না, তাহলে ওই জায়গায় তুমি অন্য জিনিস রাখতে পারতা, যে জায়গায় তুমি মার্কার রাখতেছো। তাহলে এটা কিন্তু তোমার দোকানের জন্য লাভ না, এটা কিন্তু তোমার ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের জন্য এটা কিন্তু লস। তাহলে এখানে দেখো, এখানে আসলে আমরা যে বললাম রাবার, তোমার রাবারের মধ্যে আসলে লাভ হচ্ছে, তো লাভ হচ্ছে কত টাকা, 1.5 টাকা করে, 1.5 টাকা করে। তাহলে রাবার কিনছো কয়টা, Z সংখ্যক, তাহলে লাভের ফাংশনের ক্ষেত্রে এখানে কি হবে, 1.5 ইন্টু Z হবে না? কেন? কারণ কলম কিনছিলে X সংখ্যক, একটা কলমে লাভ 2 টাকা, তাহলে মোট লাভ কলম থেকে 2x। পেন্সিল কিনছিলে Y সংখ্যক, একটা পেন্সিলে 1 টাকা লাভ, তাহলে মোট লাভ হচ্ছে Y পরিমাণ। আর রাবার কিনছো তুমি Z সংখ্যক, আর একটা রাবারে তোমার লাভ হচ্ছে 1.5 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে 1.5 ইন্টু Z পরিমাণ। আশা করি জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো। এই যে তারপর দেখো, এই যে মার্কার তুমি কিনছো, এটা কিন্তু তোমার লস হয়েছে, তাহলে এখান থেকে তুমি এটা কি করতে পারো, লসের ফাংশনে কিন্তু চাইলে তুমি বের করতে পারো। তাহলে চলো এখান থেকে আমরা কি বের করতে পারি, লসের ফাংশন। এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে তোমার লসের ফাংশন। লসের ফাংশন কি বলতে পারি, ধরো তুমি একটা মার্কার কিনলে, তোমার এখানে লস হয় হচ্ছে 5 টাকা। তাহলে লসের ফাংশন কত, একটা মার্কার কিনলে লস হয় 5 টাকা। তো তুমি মার্কার কিনছো কয়টা, P সংখ্যক মার্কার কিনছো, তাহলে তোমার মোট লস হবে কত, 5P। দ্যাট মিনস তুমি যদি একটা মার্কার কিনো তাহলে 5 টাকা লস হবে, দুইটা মার্কার কিনলে 10 টাকা লস হবে, তিনটা মার্কার কিনলে তোমার 15 টাকা লস হবে। তাহলে তোমার টার্গেটটা কি দেখো, এই যে তোমার টার্গেট হচ্ছে লাভের ফাংশন যেটা থাকবে এটাকে ম্যাক্সিমাম করা, আর লসের ফাংশন যেটা থাকবে সেটাকে কি করা বলো তো, মিনিমাম করা। তাহলে তোমার তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কি করতে পারবা, উন্নতি লাভ করতে পারবা জিনিসটা এখানে। তো এখানে আমি কিছু জিনিস বলি, এই যে তুমি এখানে লাভের ফাংশন আর লসের ফাংশন লিখছো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এই ফাংশন দুইটাকে আসলে বলা হয় হচ্ছে তোমার কি বলতো ভাই, অভিষ্ট ফাংশন। তোমার কি বলা হয়, অভিষ্ট ফাংশন। দেখো আমার টার্গেটটা কি থাকে, লাভের ফাংশনকে ম্যাক্সিমাম করা, এবং আমার আরেকটা টার্গেট থাকে লসের ফাংশনটাকে
মিনিমাম করা। তা আমি বলতেছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা একটা যে কোনো মানুষের জন্যই লাভের ফাংশনটাকে আমার ম্যাক্সিমাম করা দরকার এবং লসের ফাংশনটাকে আমার মিনিমাম করা দরকার। তো এই দুইটা ফাংশনকে আসলে কি বলা হয় বলতো ভাই? অভিষ্ট ফাংশন বলা হয়। তো এটাকে হচ্ছে আমরা জেড দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো ভাই? জেড দিয়ে প্রকাশ করি। আমরা বেসিক্যালি আসলে কি করি আমি তোমাদের বলি, যোগাশ্রয়ী প্রোগ্রাম আসলে কি করে। যোগাশ্রয়ী প্রোগ্রাম আসলে তোমার কি করবে, প্রথমে আগে তার যোগাশ্রয়ী প্রোগ্রামটা এমন একটা সিস্টেম বা একটা মডেল যেখানে আগে সীমাবদ্ধতাগুলো লেখা হয়, তারপর সিদ্ধান্ত চলক লেখা হয়, তারপর 3 নম্বরে তোমার অভিষ্ট ফাংশনটা লেখা হয়। 3 নম্বরে কি করা হয় বলতো? অভিষ্ট ফাংশনটা লেখা হয়। তাহলে চলো আমি একটু করে এদিকে মুছে দিই, আমি তোমাকে দেখাই জিনিসটা একটু করে। তাহলে 3 নম্বরে আমরা যখন যোগাশ্রয়ী প্রোগ্রাম যখন আমরা সলভ করব তখন আমরা দেখবো আমরা হচ্ছে কি লিখতেছি? অভিষ্ট ফাংশন লিখতেছি। 1 নম্বরে সীমাবদ্ধতা, 2 নম্বরে সিদ্ধান্ত চলক, 3 নম্বরে হচ্ছে আমরা অভিষ্ট ফাংশন লিখতেছি। এখন অভিষ্ট ফাংশনটা যদি তোমার লাভের ফাংশন হয় তাহলে এটাকে তো আমরা অভিষ্ট ফাংশনকে আমরা জেড দিয়ে বের করি, তাহলে আমরা জেড ম্যাক্স বের করি আসলে বেসিক্যালি। এবং অভিষ্ট ফাংশনটা যদি আমার কি হয় বলতো? লসের ফাংশন হয়, তাহলে আমরা বেসিক্যালি অভিষ্ট ফাংশন কিন্তু আমরা জেড দিয়ে প্রকাশ করি, এটা আমরা মিনিমাম বের করি এখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে তোমার হচ্ছে যে এই যোগাশ্রয়ী প্রোগ্রামের কাজটা আমি তোমাকে কি বলি? যোগাশ্রয়ী প্রোগ্রামের কাজটা হচ্ছে এই যে তুমি সিদ্ধান্ত চলকগুলো লিখলা না, এক্স ওয়াই জেড লিখলা না, আবার এখানে পি লিখলা না। সাপোজ ধরো তোমার কোশ্চেনে ম্যাক্সিমাম বের করতে বলছে, সাপোজ ধরো তোমার এখানে কি বের করতে বলছে বলো তো? সর্বোচ্চ কি পরিমাণ লাভ হবে এটা বের করতে বলছে। তাহলে সর্বোচ্চ কি পরিমাণ লাভ হবে, তুমি তো অলরেডি ফাংশনটা জানো, তুমি লাভের ফাংশন এখানে জানো না? যে দেখো তো এখানে লাভের ফাংশন জেড ইকুয়াল টু কত জানো? দেখো তো এখানে জেড ইকুয়াল টু তুমি লিখছো এখানে 2x প্লাস ওয়াই প্লাস 1.5z, এটা কিন্তু তুমি জানো লাভের ফাংশনটা। তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামের আসলে মেইন কাজটা হচ্ছে এই সিদ্ধান্ত চলকগুলো খুঁজে বের করা যেগুলোর জন্য তোমার হচ্ছে এখানে লাভটা ম্যাক্সিমাম হবে। দেখো একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যোগাশ্রয়ী প্রোগ্রাম জানাটা অনেক বেশি জরুরি। কেন জরুরি? কারণ তুমি ওই যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে কিভাবে বের করবো এটা তো আমরা প্রসিডিউরে দেখবো, আমরা যখন ম্যাথ করবো তখন আমরা দেখবো। আমি আগে বলতেছি জাস্ট যোগাশ্রয়ী প্রোগ্রামের কাজটা কি, মানে তুমি কিভাবে এক্স এর ভ্যালু বের করবা, কিভাবে ওয়াই এর ভ্যালু বের করবা, কিভাবে জেড এর ভ্যালু বের করবা, ওগুলো আমরা সব ম্যাথ করার সময় দেখবো, ওগুলো সোজা, ওগুলো নিয়ে কোনো টেনশন নাই। জিনিসটাকে বোঝা দরকার তুমি কেন করতেছো এটা। তাহলে তোমার যোগাশ্রয়ী প্রোগ্রামের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে এই তোমার হচ্ছে সাপোজ ধরো তোমাকে যদি কোশ্চনে বলে লাভের ফাংশনে সর্বোচ্চ তোমার হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমার কাজটা কি হবে? তোমার কাজটা হবে যে এই এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা, যেটা তুমি বের করবা যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে। এবং ওগুলা তুমি যদি এই ডাটাগুলো যদি এখানে ইনপুট করো, এই ডাটাগুলোকে যদি এখানে তুমি বসাই দাও, তাহলে তুমি আসলে এই অভিষ্ট ফাংশন বা লাভের ফাংশন যদি বলো, এটাকে যদি লাভের ফাংশন বলো, তাহলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পাবা। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো এইগুলাই হইতেছে বেসিক্যালি যোগাশ্রয়ী প্রোগ্রামের কাজ। তো আমরা হচ্ছে যে দেখলাম যে যোগাশ্রয়ী প্রোগ্রাম তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো চলো আমরা এখানে তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামে কিছু দেখো টার্ম লিখছে, এটা সীমাবদ্ধতা ছিল, সিদ্ধান্ত চলক ছিল, অভিষ্ট ফাংশন ছিল। এগুলোকে চাইলে আমরা কি করতে পারি বলো তো ভাই? সংজ্ঞায়িত করতে পারি। আমরা যদি সংজ্ঞা দিতে চাই, আমরা চলো প্রথমে তাহলে দেখি সিদ্ধান্ত চলক কাকে বলে। তাহলে এটা সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি, এতক্ষণ যা পড়ে আসলাম তার থেকে লিখবো যে আমরা লিখতে পারি কোনো ব্যবসায়িক সমস্যায় কোন ধরনের কি পরিমাণ জিনিস ক্রয় করা লাগবে, অর্থাৎ যা কিছু অজানা রাশি রয়েছে তাদেরকে সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবল বলে। দেখো আচ্ছা, এখানে আমরা একটু করে যদি বোঝানোর চেষ্টা করি, এখানে আমাকে কি বলতেছে দেখো, কোনো ব্যবসায়িক সমস্যায় কোন ধরনের কি পরিমাণ জিনিস ক্রয় করা লাগবে। কারণ আমরা অলরেডি দেখছিলাম, আমরা যখন কলম লিখছিলাম আর এখানে যখন আমরা পেন্সিল দেখছিলাম, তখন আমরা দেখো তো এই যে কলম আর পেন্সিলের অ্যামাউন্টটা কি আমরা জানতাম না? তাহলে এগুলো কি অজানা রাশি না? এগুলো ভ্যালু আমি জানতাম না। আমি জাস্ট ধরে নিয়েছিলাম কলম কেনা লাগবে এক্স সংখ্যক এবং পেন্সিল কেনা লাগবে ওয়াই সংখ্যক। এই যে অজানা রাশিগুলো আছে, এই যে এক্স এবং এই যে ওয়াই আছে, এই দুইটা জিনিসকে আসলে বেসিক্যালি কি বলা হচ্ছে বলতো? এই দুইটা জিনিসকে আসলে বেসিক্যালি বলা হচ্ছে তোমার সিদ্ধান্ত চলক। সো আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো। তাহলে চলো এটাকে লিখে ফেলি আমরা এবং দেন আমরা নেক্সটে যাই, আমাকে কি আছে দেখি আমার এখানে। সো নেক্সট হচ্ছে আমার আছে হচ্ছে উদ্দেশ্য বা অভিষ্ট ফাংশন। তাহলে এটার সঙ্গে আসলে সেম ভাবে লেখা যায়, কি লিখতে পারি আমরা? কোনো ব্যবসায়িক সমস্যায়
কোনো ব্যবসায়িক সমস্যায় যার পরিমাণকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করা লাগবে তাকে যখন সিদ্ধান্ত চলক দ্বারা একটি ফাংশন আকারে প্রকাশ করা হয়, তখন তাকে উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন বলে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এখানে যে তোমার হচ্ছে উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন কাকে বলে এখানে। সো এখান থেকে যদি আমরা দেখতে চাই যে আগের এক্সাম্পলটা আমরা নিব, আমরা যে কলম দেখছিলাম এবং আমরা যে তোমার হচ্ছে দেখো কি বলছিলাম, আমরা যে পেন্সিল দেখছিলাম। তো এখানে আমরা কলম কিনছিলাম কয়টা বলো তো ভাই? আমরা কলম কিনছিলাম হচ্ছে x সংখ্যক, সিদ্ধান্ত চলক ছিল, আর পেন্সিল কিনছিলাম y সংখ্যক। আমরা বলছিলাম একটা কলম থেকে লাভ হয় 2 টাকা, আবার একটা পেন্সিল থেকে লাভ হয় তোমার হচ্ছে 1 টাকা। তাহলে এখানে যদি আমি লাভের ফাংশন লিখতে চাই, আমি যদি এখানে লাভ এর ফাংশনকে লিখতে চাই, তাহলে যেটাকে হচ্ছে আমরা z দিয়ে প্রকাশ করবো, সেটা ইকুয়াল টু কত বলো তো ভাই? 2x হবে, তাহলে প্লাস y হবে। তাহলে যে দেখো একটা সিদ্ধান্ত চলক দ্বারা তুমি একটা ফাংশনকে ফাংশন আকারে প্রকাশ করছো না, যে যার পরিমাণকে তোমার সর্বোচ্চ করতে হবে। এটার যেহেতু এটা লাভের ফাংশন, তাহলে এটাকে কি করা লাগবে? ম্যাক্সিমাম করা লাগবে না? এই যে এটাকে ফাংশন আকারে লিখছো, এই ফাংশনটাকে আসলে বেসিক্যালি বলা হচ্ছে উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন, বা যার ইংলিশ নাম হচ্ছে অবজেক্টিভ ফাংশন। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো। এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে রাখবা, কারণ তোমার হচ্ছে অনেক সময় তোমার সৃজনশীলে ক নাম্বার কোয়েশ্চেন আসে। সো চলো আমরা তাহলে নেক্সটে আরো দুটো সংজ্ঞা আছে, এগুলো আমরা একটু করে দেখে ফেলি। দেখো এখানে আমরা শর্ত বা সীমাবদ্ধ সংজ্ঞা হিসেবে বলতে পারি যে কোনো কাজেই কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন আমরা অলরেডি দেখে আসছি তোমার অর্থের সীমাবদ্ধতা থাকে। তারপরে আমরা দেখছিলাম অলরেডি কি বলতো ভাই, তোমার জায়গার সীমাবদ্ধতা থাকে, মানে একটা জায়গায় তুমি কম জিনিস রাখতে পারবা, জায়গার সীমাবদ্ধতা থাকে। আরো অনেক সীমাবদ্ধতা আসলে থাকতে পারে, তোমার লোক বলে সীমাবদ্ধতা থাকতে পারে। তারপরে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের সীমাবদ্ধতা তোমার থাকতে পারে ইত্যাদি, যেমন সীমাবদ্ধতা থাকে ইত্যাদি লিখে দিই আমরা। তাহলে যে কোনো কাজেই কিছু সীমাবদ্ধতা থাকে। তো এই সকল সীমাবদ্ধতাকে যখন আমরা সিদ্ধান্ত চলকের অসমতা দিয়ে প্রকাশ করি, তখন তাকে যোগাশ্রয়ী আচ্ছা এটা একটু বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করে দিই আমি। হচ্ছে তোমার যোগাশ্রয়ী প্রোগ্রামের, যোগরা লিখে ফেলছি আমি বলে, তার এটা হবে তোমার যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত বা সীমাবদ্ধতা বলে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আমি আরেকবার একটু করে ব্যাখ্যা করে জিনিসটা দেখো। আমরা বলছিলাম এখানে হচ্ছে আমার পেন্সিল ছিল এবং হচ্ছে আমার এখানে কলম ছিল। তো দেখো আমরা বলছিলাম পেন্সিল কিনছো তুমি x পরিমাণ, আর কলম কিনছো তুমি হচ্ছে y পরিমাণ। তাহলে একটা পেন্সিলের দাম কত বলছিলাম? 10 টাকা। এবং একটা পেন্সিলের দাম কত, একটা পেন্সিলের দাম বলছি, এখানে আমরা টুলটা লিখছি জিনিসটা, এখানে হবে তোমার হচ্ছে যে কলম, এখানে হবে আমরা পেন্সিলকে এখানে লিখে ফেলছি ভুলে, সরি এটার জন্য আমি। তাহলে এখানে তোমার হচ্ছে যে এটা কলম হবে x পরিমাণ, তুমি পেন্সিল ধরলেও কোনো সমস্যা নাই, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি।
আর এখানে তোমার ছিল পেন্সিল। সো এখানে পেন্সিলেরটার দাম কত ছিল? 5 টাকা। আবার তোমার একটা কলমের দাম কত ছিল? 10 টাকা। তো তোমার কাছে রিসোর্স কত ছিল? 100 টাকা। তাহলে একটা কলমের দাম যদি 10 টাকা হয়, তা মোট কিনছো তুমি হচ্ছে 1 সংখ্যক, তাহলে 10x খরচ হয়েছে কলম থেকে। একটা পেন্সিলের দাম যদি 5 টাকা হয়, কলম কিনছো তুমি y সংখ্যক, তাহলে এইটাকে অবশ্যই অবশ্যই তোমার 100 টাকা থেকে ছোট হইতে হবে। তার মানে দেখো তো, তোমার যে মোট খরচটা আসবে মানে কলম আর পেন্সিল কিনে, তুমি যদি এটা থেকে 100 টাকা থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? না। তাহলে তোমার এই যে খরচের পরিমাণটা, এই যে টোটাল খরচটা 100 টাকা হইলেও চলবে, মানে 100 টাকার ইকুয়াল হইলেও চলবে, অথবা ছোট হইলেও চলবে, মানে 98 টাকা আসলেও চলবে। কিন্তু 101 টাকাও যদি চলে আসে, ওই 1 টাকাটা তুমি দিবা কোত্থেকে? হ্যাঁ, যদিও আমাদের কাছে 1 টাকা ম্যাটার না, কিন্তু অঙ্কের মধ্যে 1 টাকা অনেক ম্যাটার। সো তুমি আসলে এই ধরনের, যে আমরা যে একটা দেখো এখানে আমরা যে একটা তোমার একটা ব্যবসায়িক যে সমস্যা ছিল, এই সমস্যাটাকে আমরা যে তোমার দেখো একটা সিদ্ধান্ত চলকের মাধ্যমে, এটাকে আমরা কি বলি বলতো? অসমতা বলি না? সিদ্ধান্ত চলকে যে অসমতার মাধ্যমে আমরা প্রকাশ করলাম, এই জিনিসটাকে বলা হবে তোমার হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত বা সীমাবদ্ধতা। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপরে আমাদের সংজ্ঞাটা হচ্ছে সম্ভাব্য সমাধান অঞ্চল। আচ্ছা, এখানে যেটা তোমার আছে ভাই, সে সম্ভাব্য সমাধান অঞ্চল, এটা আসলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যখন হচ্ছে আমরা ম্যাথ করব। তারপর আমি তোমাদেরকে এই জিনিসটা একটু করে বলে দিই যে এটা আসলে বলতে কি বোঝায়। দেখো তো, এখানে আসলে তুমি একটা যখন প্রবলেম সলভ করতে যাবা ম্যাথে, দেখবা যে অনেকগুলো সীমাবদ্ধতা থাকবে, মানে এরকম অনেকগুলো তোমার হচ্ছে অসমতা দিয়ে, এখানে আরেকটা অসমতা দিয়ে কি থাকবে বলো তো? এরকম অনেকগুলো তোমার হচ্ছে সীমাবদ্ধতা থাকবে, মানে অসমতার এরকম অনেকগুলো অসমতা থাকবে। তো আমরা দেখো, আমরা যখন বাস্তব সংখ্যা পড়ছিলাম, এই বাস্তব সংখ্যা লাস্ট লেকচারে, একদম লাস্ট লেকচারে আমরা হচ্ছে দেখছিলাম যে অসমতাকে কিভাবে সমাধান করতে হয়, মানে এই দুটো অসমতাকে কিভাবে একটা অঞ্চল মানে বাছাইয়ের মাধ্যমে সমাধান করতে হয়। আমরা দেখছিলাম যে দুইটা, ধরো একটা অসমতা ছিল এরকম, ধরো যাক এখানে একটা অসমতা ছিল, এটা তীর চিহ্ন ছিল এরকম, তারপরে ধরো আরেকটা অসমতা ছিল তোমার হচ্ছে এইরকম। তাহলে দেখো তো এই দুটো অসমতার মধ্যে কমন অঞ্চল কোনটা? এটা না ভাই? এইটাকে তখন বলা হয়, এই যে এই অঞ্চলটাকে, যে অঞ্চলটাকে আমি কালারিং করে দিছি, এই অঞ্চলটাকে বলা হয়তো দুইটা অসমতার সমাধান অঞ্চল। সো এইটা আমরা কিভাবে বের করতে হয় আমরা এই চ্যাপ্টারে আবার দেখবো, কারণ এই চ্যাপ্টার এটা নিয়েই বেসিক্যালি কাজ। তারপরও ওইটা আমরা এখানে দেখে আসছিলাম অলরেডি। তো এই যে দেখো, সম্ভাব্য সমাধান অঞ্চল বলতে আসলে বোঝাবে যে তুমি এখানে যে শর্তগুলা পাবা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্ত বা সমাধান গুলোকে, সরি এটা সীমাবদ্ধতা হবে, তাহলে শর্ত বা সীমাবদ্ধতা গুলোকে, শর্ত বা সীমাবদ্ধতা গুলোকে সমাধানের মাধ্যমে যে অঞ্চল পাওয়া যায় তাকে সম্ভাব্য সমাধান অঞ্চল বলে। তাহলে তাকে সম্ভাব্য সমাধান অঞ্চল বলে। সো এই জিনিসটা আমরা জাস্ট এখন আপাতত একটু শিখে রাখি, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে এটা আসলে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। সো চলো আমরা যদি তাহলে একটা জিনিস দেখতে চাই, তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামটা আসলে কি কি দ্বারা গঠিত হয় আমরা যেটা দেখতে চাই, অলরেডি আমরা দেখে আসছিলাম। তোমার একটা যোগাশ্রয়ী প্রোগ্রামের মধ্যে প্রথমে কি থাকবে বড়দের কিছু শর্ত বা সীমাবদ্ধতা থাকবে তোমার এখানে একটা প্রলয়ের মধ্যে। দেন এখানে দেখো তো কি থাকবে, তোমার সিদ্ধান্ত চলক থাকবে, কারণ তোমার এখানে কিছু সিদ্ধান্ত চলককে নিতে হবে। অলরেডি আমরা দেখে আসছি জিনিসটা। তারপরে 3 নম্বরে কি থাকবে দেখো তো তোমার এখানে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামের মধ্যে তোমার অভিষ্ট ফাংশন থাকবে। এবং আমরা 4 নম্বরে দেখলাম তোমার এখানে একটা কি থাকবে বলতো, সমাধানের একটা সম্ভাব্য অঞ্চল থাকবে, মানে তুমি একটা সলিউশন বের করবা যে কোন কোন অঞ্চলের জন্য তোমার আসলে ম্যাক্সিমাম তুমি লাভ পাবা বা মিনিমাম লস পাবা। সমাধানের সম্ভাব্য অঞ্চল থাকবে। যদিও 4 নাম্বার জিনিসটা আমরা ভালো করে এখনো বুঝি নাই, কারণ এটা এটা বোঝার জন্য আমাদের একটা ম্যাথ দরকার হবে। আমরা ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো চলো আমরা তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছি যে যোগাশ্রয়ী প্রোগ্রামটা কিভাবে গঠিত হয়। এইবার আমরা যদি আজকের পুরো পড়াটাকে সামারি করতে চাই, মানে এই যে যোগাশ্রয়ী প্রোগ্রাম আসলে কাকে বলে বা যোগাশ্রয়ী প্রোগ্রামের সংজ্ঞা দিতে চাই, চলো সংজ্ঞাটা তাহলে দেওয়া যাক। তাহলে এখানে আমরা বলতে পারি যে সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ লাভ বা সর্বনিম্ন পরিমাণ ক্ষতির অর্জনের জন্য কোনো
পরিকল্পনাকে বা ব্যবসায়িক সমস্যাকে 3 ভাগে, অর্থাৎ 1 সীমাবদ্ধতা, 2 উদ্দেশ্য চলক এবং তোমার 3 অভিষ্ট ফাংশন এ ভাগ করার মাধ্যমে সমাধান করার প্রক্রিয়াকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বলে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে চলো আমি যদি একটু করে ব্যাখ্যা করতে চাই, দেখো সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে মানে কি, সর্বনিম্ন তুমি ইনভেস্ট করবা, এর মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ লাভ করবা বা সর্বনিম্ন পরিমাণ তুমি কি করবা, ক্ষতি করবা। এটা অর্জনের জন্য কোনো একটা পরিকল্পনা বা কোনো একটা ব্যবসায়িক সমস্যাকে তুমি আসলে 3টা ভাগে অলরেডি আমরা দেখে আসছিলাম। কি কি ভাগ ছিল? সীমাবদ্ধতা, তোমাকে আগে সীমাবদ্ধতা কি আছে সেটা দেখতে হবে, উদ্দেশ্য চলক, দেন অভিষ্ট ফাংশনে ভাগ করার মাধ্যমে যে তুমি সমাধান করার যে প্রসিডিউর আছে বা প্রক্রিয়া আছে, এটাকে আসলে কি বলা হচ্ছে, যোগাশ্রয়ী প্রোগ্রাম বলা হচ্ছে। সো আশা করি আজকের এই যে ভূমিকা পর্বটা তোমরা বুঝতে পারছো। এই যদি ভূমিকা পর্বটা বুঝতে পারো তাহলে আমাদের ম্যাথগুলো অনেক সোজা হবে। সো আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।